ডিবিএন বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনও বিতর্ক কেন? আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এই কথা উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে স্বাক্ষর হওয়ার পর এটা নিয়ে নানা সমালোচনা দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, নির্বাচনের কয়েকদিন আগে এই চুক্তি স্বাক্ষর কেন করতে হলো? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল ৯ মাস ধরে, কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখনের বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। এখন চুক্তি প্রকাশ হওয়ার পরও বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তি পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যেটা বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছিল। বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হয় ৩৫%। সে সময় বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে শুল্ক প্রত্যাহার বা কমানোর অনুরোধ করে। পরে সেই শুল্ক হার কমিয়ে ২০% নামিয়ে আনা হয়। তবে শুল্ক নিয়ে চূড়ান্ত মতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনাও চলতে থাকে। গত ৯ মাস ধরে বিভিন্ন বৈঠক ও ধারাবাহিক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দর কষাকষি শেষে উভয় পক্ষ অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। নতুন চুক্তির পর বাংলাদেশের ওপর মার্কিন পাল্টা শুল্ক এখন ১৯%। চুক্তিতে উভয় দেশের বিভিন্ন পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তাতে বাংলাদেশের নেগোসিয়েশনের দুর্বলতা দেখতে পেয়েছেন অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের বাণিজ্য $৮০০ কোটি। তবে বাংলাদেশ সেখানে রপ্তানি বেশি করে, আমদানি কম করে। ডলারের হিসেবে দেখলে বাংলাদেশ সেখানে বছরে রপ্তানি করে প্রায় $৬০০ কোটি পণ্য, বিপরীতে আমদানি করে $২০০ কোটি। অর্থাৎ আমেরিকা $৪০০ কোটি পণ্য বাংলাদেশ থেকে বেশি কেনে। ফলে দেশটি এখন বলছে বাংলাদেশকে কেনাকাটা বাড়াতে হবে। তারা শাস্তিমূলক শুল্কও আরোপ করে। আর এই সব কিছু নিয়ে একটা সমাধানে আসতেই দুই দেশের চুক্তি। এভাবে চাপ দিয়ে আমেরিকা ১০০টিরও বেশি দেশের সঙ্গে চুক্তিতে দিয়েছে বা যাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে চুক্তিতে বাংলাদেশের চেয়ে আমেরিকা বেশি লাভবান হয়েছে এমন মত দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমান। তিনি বলেন এই চুক্তি আমেরিকার পক্ষে গেছে। চুক্তিতে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রভাব দেখা যাচ্ছে। তারা কি করবে, আমরা কি করব, এই বিষয়গুলোতে যে ৪ গুণ বেশি আমাদের বাধ্যতামূলকভাবে করার ক্লজগুলো আছে সেখান থেকেও বোঝা যায়, অর্থাৎ আমেরিকার প্রাধান্য। আর সাধারণভাবেও এটার যে সাবস্ট্যান্স সেখান থেকেও বোঝা যায় যে এটা তাদের পক্ষে গেছে। তাহলে এই চুক্তি থেকে বাংলাদেশ কি অর্জন করল? এমন প্রশ্নে তৈরি পোশাক খাতের কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান। তবে একই সঙ্গে তিনি বলেন এই চুক্তির পেছনে সরকার মূলত রাজনীতির দিকে বেশি অর্জন করতে চেয়েছে বলে তার কাছে মনে হয়েছে। আমি যদি বলি বাংলাদেশ এখানে যেটা অর্জন করতে চেয়েছে সেটা হলো আমেরিকান পলিটিক্যাল ফেভার, রাজনৈতিক অনুগ্রহ। ইকোনমিক ফেভার চেয়ে পলিটিক্যাল ফেভার। আমরা পলিটিক্যালি তোমাদের সঙ্গে অ্যালাইন্ড, সুতরাং আমাদেরকে রক্ষা করো আর গার্মেন্টসকে রক্ষা করো। এটাই ছিল বাংলাদেশের মেইন বেনিফিট। অন্যদিকে আমেরিকা পলিটিক্যাল বেনিফিটের সঙ্গে সঙ্গে তাদের ইকোনমিক বেনিফিটও নিশ্চিত করে নিয়েছে, বলেন অধ্যাপক আবু হেনা রেজা হাসান। চুক্তির কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন? চুক্তির শেষ দিকে সেকশন ৬-এ কমার্শিয়াল কনসিডারেশন নামে মূলত কিছু কেনাকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকা থেকে কম আমদানি করছে সেটা পুষিয়ে নিতে বাংলাদেশ কি কি কেনাকাটা ভবিষ্যতে বাড়াবে সেটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ আমেরিকা থেকে বোয়িং উড়াজাহাজ কিনবে ১৪টি, ১৫ বছরে জ্বালানি কিনবে $১৫০০ কোটি, বছরে কৃষি পণ্য আমদানি করবে $৩৫০ কোটি। কিন্তু প্রশ্ন উঠছে, এত সব কেনাকাটা শুধু ক্রয় বাড়ানোর জন্যই করা হচ্ছে নাকি এগুলোর চাহিদা আছে? আবার চাহিদা যাচাই না করেই এসব কেনা হলে সেটার অর্থনৈতিক ক্ষতিটাও হবে বাংলাদেশেরই।
এই যে এয়ারক্রাফটগুলো, এগুলোর কি বাংলাদেশের দরকার আছে? আমরা যেগুলো কিনছি সেগুলো কি ধরনের এয়ারক্রাফট আমরা জানি না, শুধু বলা হচ্ছে 14টা কিনব। এগুলো নিয়ে এসে কি আমরা আমাদের এয়ারলাইন্সটাকে লসের দিকে ঠেলে দিচ্ছি? এগুলোও কিন্তু ভাবতে হবে, বলেন আবু হেনা রেজা হাসান। অন্যদিকে এভাবে সংখ্যা বা অঙ্ক ধরে কেনার কথা বলায় ঝুঁকি দেখতে পান সিপিডির ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, এগুলো একেবারে কংক্রিট নাম্বার দিয়ে বলা হয়েছে, আবার পরে কোনো সময় যদি প্রয়োজন দেখা দেয় তখন এসব ক্রয় পেছানো দুষ্কর হয়ে যাবে। তখন পেছাতে গেলেই বলবে যে তাহলে আবার পাল্টা শুল্ক যেটা প্রথমে দেওয়া হয়েছিল 37%, সেখানে নিয়ে যাব। এছাড়া নেগোসিয়েশনে আরেকটি দুর্বলতা তারা উল্লেখ করেছেন যে বিমান কিংবা গমের মতো আমদানিগুলো সরকারিভাবে করা হলেও অন্যান্য কৃষিপণ্য, তুলা, তেল এসব আমদানি হবে বেসরকারি কোম্পানিগুলোর। অর্থাৎ এগুলো আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো। কিন্তু বাংলাদেশের বেসরকারি কোম্পানিগুলো যেখানে ভারত, পাকিস্তান কিংবা চীন থেকে অল্প সময় কম খরচে আমদানি করতে পারে, সেখানে আমেরিকা থেকে আনতে গেলে খরচ এবং সময় বাড়বে। কোম্পানিগুলো তো সরকারের আমদানি ঘাটতি মেটাতে নিজেদের আর্থিক ক্ষতি করে ভারত বা পাকিস্তানের পরিবর্তে আমেরিকা থেকে আনতে যাবে না, অথবা সেটা করতে গেলে সরকারের কাছে বাড়তি কোনো সুবিধা বা ভর্তুকি চাইতে পারে। সরকার কি চুক্তির সময় এই কস্টিং করেছে, বলেন মোস্তাফিজুর রহমান। ভূ রাজনৈতিক সম্পর্কেও টানাপোড়েন হতে পারে। অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তিতে দুই দেশেই বহু পণ্যে শুল্ক ছাড় পাবে, যেখানে যুক্তরাষ্ট্রের 6,710টি পণ্য আর বাংলাদেশের 1,638টি পণ্য থাকছে। কোনো কোনো পণ্য শুরু থেকেই আবার অনেক পণ্য ধাপে ধাপে শুল্কমুক্ত সুবিধার আওতায় আসবে। তবে এতে করে বাংলাদেশের রাজস্ব আয় কমবে। এছাড়া এই সম্ভাব্য আর্থিক ক্ষতির বাইরেও আরও কিছু বিষয় আছে যেখানে চীন, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও প্রভাব পড়তে পারে। যেমন চুক্তির শেষ দিকে সেকশন 6-এ কমার্শিয়াল কনসিডারেশন নামে মূলত কিছু কেনাকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকা থেকে কম আমদানি করছে সেটা পুষিয়ে নিতে বাংলাদেশ কি কি কেনাকাটা ভবিষ্যতে বাড়াবে সেটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ আমেরিকা থেকে বোয়িং উড়াজাহাজ কিনবে 14টি, 15 বছরে জ্বালানি কিনবে $1,500 কোটি, বছরে কৃষি পণ্য আমদানি করবে $350 কোটি। কিন্তু প্রশ্ন উঠছে, এত সব কেনাকাটা শুধু ক্রয় বাড়ানোর জন্যই করা হচ্ছে নাকি এগুলোর চাহিদা আছে? আবার চাহিদা যাচাই না করেই এসব কেনা হলে সেটার অর্থনৈতিক ক্ষতিটাও হবে বাংলাদেশেরই। এই যে এয়ারক্রাফটগুলো, এগুলোর কি বাংলাদেশের দরকার আছে? আমরা যেগুলো কিনছি সেগুলো কি ধরনের এয়ারক্রাফট আমরা জানি না, শুধু বলা হচ্ছে 14টা কিনব। এগুলো নিয়ে এসে কি আমরা আমাদের এয়ারলাইন্সটাকে লসের দিকে ঠেলে দিচ্ছি? এগুলোও কিন্তু ভাবতে হবে, বলেন আবু হেনা রেজা হাসান। অন্যদিকে এভাবে সংখ্যা বা অঙ্ক ধরে কেনার কথা বলায় ঝুঁকি দেখতে পান সিপিডির ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, এগুলো একেবারে কংক্রিট নাম্বার দিয়ে বলা হয়েছে, আবার পরে কোনো সময় যদি প্রয়োজন দেখা দেয় তখন এসব ক্রয় পেছানো দুষ্কর হয়ে যাবে। তখন পেছাতে গেলেই বলবে যে তাহলে আবার পাল্টা শুল্ক যেটা প্রথমে দেওয়া হয়েছিল 37%, সেখানে নিয়ে যাব। এছাড়া নেগোসিয়েশনে আরেকটি দুর্বলতা তারা উল্লেখ করেছেন যে বিমান কিংবা গমের মতো আমদানিগুলো সরকারিভাবে করা হলেও অন্যান্য কৃষিপণ্য, তুলা, তেল এসব আমদানি হবে বেসরকারি কোম্পানিগুলোর। অর্থাৎ এগুলো আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো। কিন্তু বাংলাদেশের বেসরকারি কোম্পানিগুলো যেখানে ভারত, পাকিস্তান কিংবা চীন থেকে অল্প সময়ে কম খরচে আমদানি করতে পারে, সেখানে আমেরিকা থেকে আনতে গেলে খরচ এবং সময় বাড়বে। কোম্পানিগুলো তো সরকারের আমদানি ঘাটতি মেটাতে নিজেদের আর্থিক ক্ষতি করে ভারত বা পাকিস্তানের পরিবর্তে আমেরিকা থেকে আনতে যাবে না, অথবা সেটা করতে গেলে সরকারের কাছে বাড়তি কোনো সুবিধা বা ভর্তুকি চাইতে পারে। সরকার কি চুক্তির সময় এই কস্টিং করেছে, বলেন মোস্তাফিজুর রহমান। ভূ রাজনৈতিক সম্পর্কেও টানাপোড়েন হতে পারে। অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তিতে দুই দেশেই বহু পণ্যে শুল্ক ছাড় পাবে, যেখানে যুক্তরাষ্ট্রের 6,710টি পণ্য আর বাংলাদেশের 1,638টি পণ্য থাকছে। কোনো কোনো পণ্য শুরু থেকেই আবার অনেক পণ্য ধাপে ধাপে শুল্কমুক্ত সুবিধার আওতায় আসবে। তবে এতে করে বাংলাদেশের রাজস্ব আয় কমবে। এছাড়া এই সম্ভাব্য আর্থিক ক্ষতির বাইরেও আরও কিছু বিষয় আছে যেখানে চীন, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও প্রভাব পড়তে পারে। যেমন চুক্তির শেষ দিকে সেকশন 6-এ কমার্শিয়াল কনসিডারেশন নামে মূলত কিছু কেনাকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকা থেকে কম আমদানি করছে সেটা পুষিয়ে নিতে বাংলাদেশ কি কি কেনাকাটা ভবিষ্যতে বাড়াবে সেটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ আমেরিকা থেকে বোয়িং উড়াজাহাজ কিনবে 14টি, 15 বছরে জ্বালানি কিনবে $1,500 কোটি, বছরে কৃষি পণ্য আমদানি করবে $350 কোটি। কিন্তু প্রশ্ন উঠছে, এত সব কেনাকাটা শুধু ক্রয় বাড়ানোর জন্যই করা হচ্ছে নাকি এগুলোর চাহিদা আছে? আবার চাহিদা যাচাই না করেই এসব কেনা হলে সেটার অর্থনৈতিক ক্ষতিটাও হবে বাংলাদেশেরই।
এই যে এয়ারক্রাফটগুলো, এগুলোর কি বাংলাদেশের দরকার আছে? আমরা যেগুলো কিনছি সেগুলো কি ধরনের এয়ারক্রাফট আমরা জানি না, শুধু বলা হচ্ছে 14টা কিনব। এগুলো নিয়ে এসে কি আমরা আমাদের এয়ারলাইন্সটাকে লসের দিকে ঠেলে দিচ্ছি? এগুলোও কিন্তু ভাবতে হবে, বলেন আবু হেনা রেজা হাসান। অন্যদিকে এভাবে সংখ্যা বা অঙ্ক ধরে কেনার কথা বলায় ঝুঁকি দেখতে পান সিপিডির ডিস্টিংগুইশড ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এগুলো একেবারে কংক্রিট নাম্বার দিয়ে বলা হয়েছে, আবার পরে কোনো সময় যদি প্রয়োজন দেখা দেয় তখন এসব ক্রয় পেছানো দুষ্কর হয়ে যাবে। তখন পেছাতে গেলেই বলবে যে তাহলে আবার পাল্টা শুল্ক, যেটা প্রথমে দেওয়া হয়েছিল 37%, সেখানে নিয়ে যাব। এছাড়া নেগোসিয়েশনে আরেকটি দুর্বলতা তারা উল্লেখ করেছেন যে বিমান কিংবা গমের মতো আমদানিগুলো সরকারিভাবে করা হলেও অন্যান্য কৃষিপণ্য, তুলা, তেল এসব আমদানি হবে বেসরকারি কোম্পানিগুলোর। অর্থাৎ এগুলো আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো। কিন্তু বাংলাদেশের বেসরকারি কোম্পানিগুলো যেখানে ভারত, পাকিস্তান কিংবা চীন থেকে অল্প সময় কম খরচে আমদানি করতে পারে, সেখানে আমেরিকা থেকে আনতে গেলে খরচ এবং সময় বাড়বে। কোম্পানিগুলো তো সরকারের আমদানি ঘাটতি মেটাতে নিজেদের আর্থিক ক্ষতি করে ভারত বা পাকিস্তানের পরিবর্তন